বর্তমান সময়ে সাইবার জগতে বা ডিজিটাল জগতে বহুল আলোচিত এবং অতি চর্চিত দুটি শব্দ হচ্ছে বট বাহিনী। আপনি যদি কখনো ইউটিউব কিংবা ফেসবুকে জামাত শিবিরের রাজনীতির কোনো সমালোচনা করে থাকেন তাহলে নিশ্চয়ই লক্ষ্য করেছেন মুহূর্তের মধ্যেই এক ঝাঁক অচেনা আইডি আপনার কমেন্ট বক্সে ঝাঁপিয়ে পড়বে এবং তারা সেখানে নানা ধরনের গালিগালাজ শুরু করে দেবে। অকথ্য গালিগালাজের পাশাপাশি থাকবে ব্যক্তিগত আক্রমণ, এমনকি আপনার পরিবারকে নিয়েও তারা নোংরা কথা বলতে দ্বিধা করবে না। একেই বলা হচ্ছে বট বাহিনী বা ডিজিটাল পঙ্গপাল। তাদের মিনিমাম যে গালি সেটি হচ্ছে তুইতকারি করা, মানুষকে নাস্তিক কিংবা ইসলাম বিদ্বেষী বলে ট্যাগ করা, এবং সবচেয়ে খারাপ যে গালি তারা দেয় সেটি এখানে উচ্চারণ করা সম্ভব নয়। কিন্তু প্রশ্ন হলো, যারা নিজেদেরকে ইসলামের রক্ষক বলে দাবি করে তাদের আচরণ কেন এতটা কুরুচিপূর্ণ হয়? কেন তারা যুক্তি দিয়ে নয় বরং গালি দিয়ে ভিন্ন মত তারা দমন করতে চায় বা চাইছে? আজকের ভিডিওতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব, উন্মোচন করব জামাত শিবিরের যে বট বাহিনী, তাদের এই ভয়ঙ্কর সাইবার অপরাধের নেপথ্য কাহিনী, এবং আমরা দেখব এই ডিজিটাল বুলিং কিভাবে ইসলামের মূল আদর্শের সাথে সাংঘর্ষিক হয়। বট বাহিনী আসলে কি এবং কিভাবে তারা কাজ করে, শুরুতে সে বিষয়ে আলোচনা করা যাক। বট বাহিনী কোনো রোবট নয়, এর পেছনে রয়েছে সুসংগঠিত একদল পেইড বা ব্রেইন ওয়াশ করা কর্মী, জামাত শিবিরের কর্মী। তাদের কাজ হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের দলের বিরুদ্ধে যদি কেউ গঠনমূলক সমালোচনাও করে বা কোনো পোস্ট বা ভিডিও এরকম থাকে তাহলে সেটিকে টার্গেট করা, এবং তাদের একটি নির্দিষ্ট কমান্ড সেন্টার আছে যেখান থেকে নির্দেশনা দেওয়া হয় কার ভিডিওতে, কোন পোস্টে আক্রমণ করতে হবে, এবং তখনই তারা ঝাঁপিয়ে পড়ে সেই ভিডিওর পেছনে বা সেই কমেন্টের পেছনে। তারা দলে দলে এসে নানা ধরনের গালিগালাজ শুরু করে এবং তাদের মূল উদ্দেশ্য হচ্ছে যাতে তাদের বিরুদ্ধে কোনো রকম সমালোচনা বা সত্য মতামত ব্যক্ত করতে মানুষ ভয় পায়। প্রশ্ন হচ্ছে, এটা কি কোনো রাজনৈতিক দলের কাজ নাকি একটি সাইবার মাফিয়া চক্রের কাজ? আমাদের ইসলামের শিক্ষা কি বলে? যদি আমরা এই গালিগালাজ বনাম ইসলামের শিক্ষার সাথে তুলনা করি তাহলে আমরা দেখব যে সবচেয়ে বড় যে পরিহাসের বিষয়, এই যে বট বাহিনী যারা নতুন নতুন আইডি থেকে বা অচেনা আইডি থেকে এসে এই ধরনের গালিগালাজ করে, তারা নিজেদের প্রোফাইলে ধর্মীয় বাণী লিখে রেখেছে বা লিখে রাখে। তারা অন্যদেরকে ইসলাম বিদ্বেষী বা নাস্তিক বলে গালি দিচ্ছে, অথচ তাদের মুখ দিয়ে সবচাইতে নোংরা গালি বের হচ্ছে। ইসলাম আমাদেরকে শেখায় যে মুমিন কখনো গালিদাতা বা লানতকারী হতে পারে না। সুতরাং তারা যদি নিজেদেরকে মুমিন দাবি করে তাহলে কিভাবে ইসলামের সাথে সেটা সাংঘর্ষিক হয় তা পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি। তাহলে যারা ইসলামের নামে রাষ্ট্র গড়তে চায় তাদের কর্মীরা কেন ভিন্নমত দমনে গালির আশ্রয় নিচ্ছে? তারা কি জানে না যে কারো সম্মানহানি করা ইসলামের আলোকে কত বড় গুনাহ কাজ, কত বড় খারাপ কাজ? আমাদের নবী ছোট ছোট শিশুদেরকে পর্যন্ত আপনি বলে সম্বোধন করতেন। এমনকি তার পথে যেই বৃদ্ধা কাঁটা বিছিয়ে রাখতেন, সেই বৃদ্ধাকে যখন তিনি একদিন দেখতে পাননি তখন সেই বৃদ্ধার খোঁজ খবর নেয়ার জন্য পর্যন্ত তার বাড়িতে পৌঁছেছিলেন, অথচ তার পথেই সেই বৃদ্ধা কাঁটা বিছিয়ে রাখতেন। যারা ইসলাম ধর্মের বিরুদ্ধে ছিল কিংবা ইসলাম ধর্ম গ্রহণ করেনি, সেই সমস্ত মানুষদেরকে ইসলামের প্রতি অনুগত করার জন্য আমাদের নবী সবসময় তাদের সাথে ভালো ব্যবহার করতেন, ভালো আচরণ করতেন, এবং ভালো আচরণ দিয়ে প্রমাণ করার চেষ্টা করতেন যে ইসলাম শান্তির ধর্ম, সম্প্রীতির ধর্ম। এইভাবে তিনি মানুষকে ইসলামের পথে এনেছেন। অসংখ্য মানুষ তার এই আচরণে, এই ইতিবাচক আচরণে সাড়া দিয়ে ইসলামকে গ্রহণ করেছে, অথচ আমরা দেখতে পাচ্ছি এই বট বাহিনীর সম্পূর্ণ ভিন্ন আচরণ।
আসল সত্য কী তাহলে এখানে? আসল সত্য হচ্ছে এরা ধর্মকে ব্যবহার করে মানুষের উপর এক ধরনের মনস্তাত্ত্বিক ত্রাস সৃষ্টি করতে চায়, যাতে মানুষ তাদের যে খারাপ কর্মকাণ্ড বা তাদের যে দ্বিচারিতা বা তাদের কথার সাথে যে কাজের কোনো মিল নেই, তাদের রাজনৈতিক যে ধর্মের চেয়ে বেশি ক্ষমতায় যাওয়ার যে আকাঙ্ক্ষা, সে বিষয়ে যাতে কেউ সমালোচনা না করে, সে কারণেই তারা এভাবে মানুষকে গালির মাধ্যমে, এক ধরনের ত্রাস সৃষ্টির মাধ্যমে, সন্ত্রাস সৃষ্টির মাধ্যমে তারা এই সাইবার জগতে এই বট বাহিনীর কাজ করে চলেছে। সাইবার বুলিং কি শুধুই রাজনীতি, নাকি এটি একটি বড় ধরনের অপরাধ? আমরা দেখেছি ইতিপূর্বে, বিশেষ করে শেখ হাসিনার আমলে ডিজিটাল নিরাপত্তা বা সাইবার আইনের দোহাই দিয়ে বহু মানুষের মুখ বন্ধ করা হয়েছে। শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে কোনো কথা বলার জন্য কিংবা কোনো মতামত ব্যক্ত করার জন্য 10 বছরের শিশুকে পর্যন্ত কারাগারে যেতে হয়েছে। এতটুকু শিশু পর্যন্ত সেখান থেকে রক্ষা পায়নি। কিন্তু এই যে সংগঠিতভাবে বট বাহিনী সাধারণ মানুষদের চরিত্র হনন করা হচ্ছে, তা করছে, এটি কি সাইবার ক্রাইম নয়? কারো ব্যক্তিগত ছবি বিকৃত করা, প্রোফাইল হ্যাক করার হুমকি দেওয়া, এগুলো সরাসরি অপরাধ। নিশ্চয়ই এগুলি অপরাধের পর্যায়ে পড়ে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে বট বাহিনীর এই অপরাধ প্রবণতা আরও অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। সুতরাং যখন কোনো দল ক্ষমতায় যাওয়ার আগেই এ ধরনের মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিতে চায়, মানুষকে হুমকি দিয়ে, গালি দিয়ে, ত্রাস সৃষ্টি করে মানুষকে নিবৃত করতে চায়, তারা যদি ক্ষমতায় যায়, তাহলে তখন আসলে প্রকৃত অবস্থায় কী হবে সেটি ভাববার বিষয়। এটি কি 2026 সালের নির্বাচনের আগে আমাদের জন্য এক ধরনের সতর্কবার্তা নয়? নিশ্চয়ই আমাদেরকে বিষয়টি ভেবে দেখতে হবে। কেন আসলে এই বট বাহিনী এই ধরনের কাজে নিজেদেরকে নিযুক্ত করেছে? আসল কথা হচ্ছে তারা ভয় পায়। কারণ তারা জানে তারা যুক্তি দিয়ে টিকতে পারবে না। যখনই কেউ তাদের 71-এর ভূমিকা, তাদের ছাত্র সংগঠনের হিংস্রতা, যেটা ইসলামী ছাত্র শিবির তাদের ছাত্র সংগঠন, বা তাদের যে দ্বিমুখী আচরণ বা দ্বিচারিতা, এগুলো নিয়ে কথা বলে, তখনই তারা ভয় পেয়ে যায়। এর কোনো সদুত্তর তাদের কাছে নেই। তারা যুক্তিসঙ্গতভাবে এর সদুত্তর দিতে প্রস্তুতি তাদের নেই এবং উত্তর তাদের জানা নেই। মূলত এই ভয় থেকেই তারা গালিগালাজকে প্রধান ঢাল হিসাবে ব্যবহার করে এবং এটাকেই তারা ঢাল হিসাবে বেছে নিয়েছে। তারা চায় আপনি আমি যেন ভয় পেয়ে চুপ হয়ে যাই, তাদের বিরুদ্ধে কোনো সমালোচনা না করি। সেটাই হচ্ছে তারা এই কাজগুলি করার পেছনে মূল কারণ। কিন্তু মনে রাখবেন, গালিগালাজ কখনো সত্যকে ধামাচাপা দিয়ে রাখতে পারে না। সত্য একসময় ঠিকই সূর্যের আলোর সামনে আসবে এবং পরিষ্কারভাবে সবার সামনে ধরা দেবে। প্রিয় দর্শক, ডিজিটাল যুগে বাস করে আমরা যদি এই সাইবার বুলিংয়ের বিরুদ্ধে কথা না বলি, তবে ভবিষ্যতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সত্য কথা বলা অসম্ভব হয়ে পড়বে। ইসলাম হোক বা সেটা গণতন্ত্র হোক, কোথাও এই ধরনের নোংরামির কোনো জায়গা নেই এবং জায়গা থাকা উচিত না। ভিডিওটি শেয়ার করেন যাতে সাধারণ মানুষ এই বট বাহিনীর কৌশল সম্পর্কে সচেতন হতে পারে। এ বিষয়ে আপনার মতামত ও অভিজ্ঞতা আমাদেরকে জানান কমেন্টের মাধ্যমে। মনে রাখবেন, আপনার নীরবতাই তাদেরকে সাহস বাড়িয়ে দিচ্ছে। আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে আগামী ভিডিওতে।